26 অক্টোবর বুধবার রাত 8টায় খালেদ মুহিউদ্দিন আছে টিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। তারেক রহমান হতে চান না সজীব ওয়াজেদ জয়, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সুষ্ঠু নির্বাচনে ভরাডুবি হবে, এই ভয়ে সংলাপে বসতে চায় না আওয়ামী লীগ, দাবি বিএনপি মহাসচিবের। প্রশ্ন ফাঁসে জড়িতদের উপর কড়া নজরদারি চলছে, ছাড় পাবে না কেউ, বললেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে তারেক রহমান না বানানোর জন্য নেতাদের অনুরোধ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলী বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান দলের সাধারণ সম্পাদক। সম্মেলনের পর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর প্রথম বৈঠক বসে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জেল হত্যা দিবসের কর্মসূচির পরিকল্পনা তুলে ধরেন, কথা বলেন দলের সহসম্পাদক পদের সংখ্যা নিয়েও। সে গঠনতন্ত্র অনুযায়ী আমরা আমাদের সহ সম্পাদকের যে পদগুলো আছে এগুলো আমরা 100-র মধ্যে সংবিধানে যেভাবে আছে ইট উইল নট গো বিয়ন্ড 100। সজীব ওয়াজেদ জয় চলতি কমিটিতে আসছেন কিনা এ প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। তিনি আমাদের ফিউচার লিডার, কিন্তু রাজনীতিতে সরাসরি কমিটিতে আসা সে ব্যাপারে তার আগ্রহেরও ব্যাপারেও তো গুরুত্ব দিতে। এখন জোর করে তো আপনি তার উপরে কিছু আরোপ করতে পারেন না, তার নিজের সম্মতিরও ব্যাপার আছে। সোজা কথা আমরা যা ইঙ্গিতে বুঝেছি, নাম বলেননি, বলছেন আমাকে তারেক জিয়া বানাবো। নতুন কমিটি বৃহস্পতিবার বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কবরে শ্রদ্ধা জানাবে বলে জানানো হয়েছে। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোট সুষ্ঠু হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে, এই ভয়ে নির্বাচন দিয়ে ক্ষমতাসীনদের সংলাপে বসতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। এই সংকটগুলো নিরসন করবার জন্য আমরা একটা আলোচনায় বসি, কিন্তু এরা সেই আলোচনা তো যেতে চায় না, কারণ তারা জানে যে কোনো নির্বাচন হলেই যদি সেটা সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ নির্বাচন হয় তাহলে তাদের সেখানে ভরাডুবি হবে। সেই কারণেই তারা সেই নির্বাচন দেখতে চায় না, তারা গণতন্ত্রে ফিরে আসতে চায় না। সেই কারণেই তারা বারবার করে বলে যে গণতন্ত্র আমাদের সেকেন্ডারি বিষয়, প্রাথমিক বিষয় নয়। আর সেই জন্য রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সন্দেহভাজন কয়েকজন কর্মকর্তার দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সিআইডি। তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তদন্তের প্রয়োজনে খুব শিগগিরই ফরেনসিক প্রতিবেদন হাতে আসবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা সিআইডি। রিজার্ভ চুরির ঘটনা তদন্তের অংশ হিসেবে সিআইডির একটি দল চলতি মাসেই সিঙ্গাপুরে যায়। সেখানে 8টি দেশ, বিশ্বব্যাংক ও ইন্টারপোলের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে বিদেশি অপরাধীদের আইনের আওতায় আনার ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে সহায়তা চায় সিআইডি। রিজার্ভ চুরির সাথে ফিলিপাইন ছাড়াও 23 জন বিদেশির সম্পৃক্ততার ব্যাপারে সিআইডির কাছে যথেষ্ট তথ্য উপাত্ত আছে বলেও জানানো হয়। সিআইডি বলছে, রিজার্ভ চুরির দালিলিক ডকুমেন্ট হিসেবে ফরেনসিক প্রতিবেদন হাতে এলে অপরাধীদের আটক করতে আর কোনো বাধা থাকবে না। অবশ্যই কনসার্ন দেশগুলোর বা আপনার একদম অ্যাক্টিভ অ্যাসিস্ট্যান্সটা আমাদের লাগবে। নট দ্যাট একটা কাগজ কোথাও পড়ে আছে টোকায় না আমাদের একটা কপি দিয়ে দিচ্ছে, সেরকম না। সাম কাইন্ড অফ অ্যানালাইসিস লাগবে, জিজ্ঞাসাবাদ লাগবে। বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তাকে সিআইডির সন্দেহ তারা যাতে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সেজন্য বিমানবন্দর ও শুল্ক স্টেশনে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ডিটেলগুলো বলতে চাচ্ছি না, এখানে একটু বেশি জটিলতা তৈরি হবে। বাট আমরা এই বিষয়গুলো আমরা আমাদের নিজস্ব, আপনারা জানেন আধুনিক ইয়াতে পুলিশিং এটা খুব কঠিন কাজ না, এটা সম্ভব এগুলোকে করে রাখা আর কি। সিআইডির কর্মকর্তারা বলছেন, রিজার্ভ চুরির ঘটনাটি আন্তদেশীয় হওয়ায় দালিলিক নথিপত্র সংশ্লিষ্ট দেশগুলোর অ্যাটর্নি জেনারেল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আদান প্রদান করা হবে। এজন্য মামলার চার্জশিট দিতে দীর্ঘ সময় লাগবে। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ডক্টর আহমেদ খুরশিদ, নেটওয়ার্ক নিরাপত্তা বিশেষজ্ঞ, সহ-প্রতিষ্ঠাতা ও প্রকৌশলী, ভেরি ফ্লো সিস্টেম। ফরেনসিক প্রতিবেদনটি পেতে আমাদের কিছুটা দেরি হলো কিনা, আর ডক্টর ফরাসুদ্দিন আহমেদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি পাওয়াও এই ফরেনসিক প্রতিবেদনের সাথে কোনোভাবে সাপ্লিমেন্টারি হতে পারতো কিনা, আপনি কি মনে করছেন ডক্টর আহমেদ খুরশিদ? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রতিবেদন যাই হোক না কেন, আমাদের তো আসলে মানে দেশের নিরাপত্তাটা প্রথমে দেখতে হবে, তাই না? প্রতিবেদন প্রকাশ হোক বা যখনই হোক, আমরা অলরেডি কিন্তু একটা ওয়েক আপ কল পেয়েছি আমাদের এই ফেব্রুয়ারি ইনসিডেন্টের মাধ্যমে। তো এইটা আমাদের জন্য একটা বড় ধাক্কা। সেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে দেখতে হবে যে আমাদের দেশের নিরাপত্তার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নিতে পেরেছি কিনা। যে রিপোর্টই আমাদের সামনে আসুক না কেন, সেই রিপোর্টের তথ্য ইউজ করে অথবা পাবলিক ইনফরমেশন যা আমাদের কাছে আছে সেটা পর্যালোচনা করে আমাদেরকে দেশীয় প্রযুক্তি এবং ট্যালেন্ট ইউজ করে দেখতে হবে এই ধরনের নিরাপত্তাজনিত সমস্যা যাতে আমাদের আর না ঘটে। বর্তমানে আমাদের ব্যাংক থেকে টাকা চুরি গেছে, আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা, বাট এর চেয়েও বড় অনেক ক্ষতি হতে পারে। এবং ডিজিটাল অ্যাডভান্সমেন্টের কারণে আমরা যেভাবে ইনফরমেশন সুপার হাইওয়ের সাথে যুক্ত হয়েছি, আমাদের বিভিন্ন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার যুক্ত হচ্ছে ইনফরমেশন সুপার হাইওয়ের সাথে, যেটা অবশ্যই আমাদের দেশের উন্নতির জন্য খুবই জরুরি। কিন্তু সিকিউরিটি আসপেক্টগুলোও, যেগুলো আমাদের হয়তো পূর্বে বিবেচনা আসেনি, কিন্তু এই আঘাতের মাধ্যমে আমাদেরকে এখন সজাগ হতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করতে হবে। সেটা আমাদেরকেই করতে হবে, অন্য কেউ তো সাহায্য করতে আসবে না। ডক্টর আহমেদ খুরশিদ, আমি যদি এইভাবে বলি যে আপনাকে যদি ঘটনা বলি একটু আবার আপনার সামনে আবার একটু বলি যে 4 ফেব্রুয়ারি 2016 তারিখে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হিসাব থেকে হ্যাকাররা 95 কোটি 10 লাখ ডলার স্থানান্তরের জন্য বাংলাদেশ ব্যাংকের দিক থেকে 35টি নির্দেশনা পাঠায়। এর জন্য আর্থিক লেনদেনে বার্তা আদান প্রদানের আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটকে ব্যবহার করা হয়। এর মধ্যে 30টি নির্দেশনা আটকে দিলেও 5টি নির্দেশনা কার্যকর করে নিউ ইয়র্ক ফেড। 4টি নির্দেশনার মধ্যে 8 কোটি 10 লাখ ডলার ফিলিপাইনে, আরেকটি নির্দেশনার মধ্যে 2 কোটি ডলার শ্রীলঙ্কায় পাঠানো হয়। এই হচ্ছে মোটামুটি প্রস্তাবনা। সিআইডি আসলে ফরেনসিক প্রতিবেদনের মাধ্যমে কি বার করতে চাচ্ছে? দেখুন, এখানে তো আমাদের আগে দেখতে হবে যে আমাদের কোথায় লিমিটেশন ছিল, কোথায় ভুলগুলো ছিল, তাই না? ফরেনসিক অ্যানালাইসিসের মাধ্যমে আমাদেরকে ডিজিটাল ফুটপ্রিন্ট খুঁজে বের করতে হবে যে আঘাতটা কোথা থেকে এসেছে, কিভাবে এই আঘাতটা সম্ভব হলো, এটা কি আমাদের ভুল ছিল নাকি কোনো হ্যাকারদের একদম কোনো মানে যুগান্তকারী কোনো আবিষ্কারের মাধ্যমে তারা হ্যাকিংটা করেছে, তাই না? সার্বজনিক বিবেচনার মাধ্যমে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে ভবিষ্যতে যাতে এই সকল দুর্ঘটনা না ঘটে, তার জন্য আমাদের শুধু বাংলাদেশ ব্যাংক নয়, অন্যান্য যেসব সরকারি বেসরকারি ব্যাংক আছে, অন্যান্য যেসব ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে, অন্যান্য ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আমাদের মিলিটারি আছে, আমাদের ওয়াটার সাপ্লাই প্ল্যান্ট আছে, আমাদের পাওয়ার প্ল্যান্ট আছে, তারাও যেন এইসব ফরেনসিক ইনভেস্টিগেশনের রিপোর্ট এবং তথ্যের মাধ্যমে নিজেদেরকে সর্বাত্মকভাবে মানে নিরাপত্তা প্রদান করার জন্য ব্যবস্থা নিতে পারে, সেদিকে আমাদের এগিয়ে যেতে হবে। ডক্টর আহমেদ খুরশিদ, আপনি কি মনে করছেন যে আমাদের কোনো ভুল ছিল কিনা, ভুল আছে কিনা, আমাদের কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ধরনের অবহেলা দেখিয়েছে কিনা, সেটা বোঝার জন্য কি আমরা একটু বেশি সময় নিয়ে ফেলছি কিনা? দেখুন, এটা একটা অত্যন্ত বড় একটা ঘটনা আমাদের জন্য, তাই না? তাই আমাদেরকে সাবধানে এগোতে হবে, আমাদেরকে সচেতনভাবে এগোতে হবে। হুট করে কোনো কিছু বলে ফেলা তো কখনোই ঠিক নয়, তাই না? আপনার এখানে হিউম্যান আপনার আসপেক্ট আছে, এখানে টেকনোলজিক্যাল আসপেক্ট আছে, সব কিছু সার্বিক বিবেচনার মাধ্যমেই আমাদেরকে বুঝতে হবে যে কীভাবে এই জিনিসটা হ্যান্ডেল করা উচিত। এখানে এখন ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। আমাদের টাকা চলে গেছে, সেটা আমাদের জাতীয় ইন্টারেস্টে ফেরত নিয়ে আসতে হবে। সেইটা এনশিওর করার জন্য আমাদের সরকারি পর্যায়ে যেসব ইনিশিয়েটিভ না হচ্ছে, তাদের উপর আমাদের কনফিডেন্স থাকতে হবে। টাকাটা আমাদের জরুরি, তবে আমাদের অবশ্যই বিচার প্রক্রিয়াকে যাতে আমরা কোনোভাবেই যাতে আমরা কোনো গণ্ডগোল না করি, সেই জন্য আমাদেরকে সচেতনভাবে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। সেই জন্য যা প্রয়োজন টেকনোলজিক্যাল সাপোর্ট, ডিপ্লোম্যাটিক সাপোর্ট আমাদের সরকার ব্যবস্থা গ্রহণ করছেন, আমাদের দেশীয় প্রযুক্তিবিদরা আছেন, তাদের সহায়তায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। ডক্টর খুরশিদ, আমি এবার পোস্ট ক্রাইসিস পিরিয়ডে আসি যে সার্বিকভাবে আমাদের দেশে ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে? আমরা কি যথেষ্ট নিরাপদ, আমরা কি যথেষ্ট দক্ষ হয়ে উঠতে পারছি? এই ধরনের ঘটনা কি আর ঘটবে না বলে আমরা নিশ্চয়তা দিতে পারি? এটা তো আসলে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করবে, তাই না? আমাদের দেশে মানে ব্যাংক হোক বা অন্য প্রতিষ্ঠানে হোক, আমরা হয়তো রিসোর্স লিমিটেশনের কারণে সব দিকে সবসময় নজর দেওয়া সম্ভব হয় না। এইসব সিকিউরিটি প্রবলেম আমাদের জন্য নতুন হয়ে দাঁড়াচ্ছে। আগে হ্যাকাররা আমাদের দেশে নজর দেয়নি, এখন দিচ্ছে, তারা একটা বড় আঘাত হেনেছে। এইটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, একটা ওয়েক আপ কল। আচ্ছা, এখন এইটাকে সার্বিক বিবেচনায় এনে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তাদের রিস্ক বেনিফিট অ্যানালাইসিস করে দেখতে হবে তাদের রিসোর্স কনস্ট্রেন্টের মধ্যে থেকেও কিভাবে এই হ্যাকারদের প্রতিরোধ করার জন্য তারা ব্যবস্থা নিতে পারেন।
প্রত্যেকটা ব্যাংক তাদের নিজস্ব গতিতে চলে। একটা কমন বেসিক ফ্রেমওয়ার্ক বা বেসিক বেস্ট প্র্যাকটিস তো অবশ্যই আছে, কিন্তু ব্যাংকদের নিজস্ব রিসোর্স কনস্ট্রেন্ট মাথায় রেখে তাদের লোকবল, তাদের আপনার ফিউচার ভিশন, সেই সব সামনে রেখেই তাদের এগিয়ে যেতে হবে। তো আমার মনে হয় এখনই সময় যেটা হচ্ছে আমাদেরকে লোকাল ট্যালেন্টদের মাধ্যমে আমরা যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার। আমরা যদি রিপোর্টের জন্য ওয়েট করি, আমরা যদি বাইরের ইনপুটের জন্য ওয়েট করি, প্রতিদিন কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আজকে আঘাতটা এসেছে ব্যাংকের উপরে, কালকে আঘাত আসতে পারে অন্য কিছুর উপরে, কিন্তু আমরা তো ইনফরমেশন সুপার হাইওয়ে থেকে বিচ্যুত হতে পারবো না, আমরা আরও বেশি ঘনীভূত হব, কারণ সেটা আমাদের দেশের উন্নতির জন্য প্রয়োজন। তাই সেই সাথে তাল মিলিয়ে যাতে আমরা বিশ্বের যত অ্যাটাক ইনসিডেন্ট হচ্ছে সেগুলো আমাদের নলেজে এনে আমাদের ফ্রেমওয়ার্কে সেটা ফেলে দেখতে হবে কীভাবে ওই অ্যাটাকগুলো আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। লোকাল ট্যালেন্টদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে লোকাল ট্যালেন্টদেরকে আরও ঘনীভূত করতে হবে আমাদের এই কাজকর্মের সাথে, যে তাদেরকে শেখাতে হবে, তাদেরকে গুরুত্বটা বোঝাতে হবে। আমাদের ম্যানেজমেন্টকে বুঝতে হবে আইটি এখন আর কোনো ছেলে খেলা নয়। আইটি এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি ভার্চুয়ালি অ্যাটাক করতে পারছেন, ফিজিক্যাল ইন্ট্রুশন দরকার নয়। আমাদের অবশ্যই আইটি ইনফ্রাস্ট্রাকচারকে সবল স্ট্রং করার জন্য পর্যাপ্ত ইনিশিয়েটিভ বোধ সরকারি এবং বেসরকারি লেভেলে নিতে হবে। ডক্টর আহমেদ খুরশিদ, আপনাকে অনেক ধন্যবাদ। স্পিকার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। তারেক রহমান না বানাতে নেতাদের প্রতি অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয়, আর সুষ্ঠু নির্বাচন আহ্বান জানিয়েছে বিএনপি। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। অ্যাডভোকেট আহমেদ আজম খান, নির্বাচনের প্রস্তুতি হিসাবে আপনাদের কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে কিনা? দেখুন, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের প্রস্তুতি আমাদের সব সময়ের জন্যই থাকে, যদি সে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়, সে নির্বাচনে বিএনপি জয়ীও হবে বিপুল ভোটে। কিন্তু নির্বাচন কখন হবে এখনো সরকারের পক্ষ থেকে সেরকম সুস্পষ্ট কোনো ঘোষণা এখনো আসেনি, বা নির্বাচনী তফসিল ঘোষণারও সরকার কোনো ধরনের ইশারা ইঙ্গিত করেনি। কাজেই এই পর্যায়ে বিএনপির বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। সময় মতো আপনারা সবকিছুই জানতে পারবেন। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনারা কি নির্বাচনে যাওয়ার পরে বুঝতে পারবেন যে নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ হবে কিনা, মানে নির্বাচনের ঘোষণাটা দেওয়ার পরে, নাকি কোনো লক্ষণ দেখে আপনারা বুঝবেন যে এই নির্বাচনটি অবাধ ও নিরপেক্ষ হবে এবং আপনারা নির্বাচনে যাবেন? যেমন 2014 সালে যে নির্বাচন হয়েছিল তাতে আপনারা অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন যে নির্বাচন আপনারা যাচ্ছেন না, কারণ হচ্ছে এইবার এরকম কিছু থাকছে কিনা? না, দেখুন, নির্বাচনের আগে যে নির্বাচন কমিশন গঠন হতে যাচ্ছে, এইখানেই কিন্তু আমাদের সুস্পষ্ট বক্তব্য যে আগামীতে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য দরকার শক্তিশালী কার্যকর একটি নির্বাচন কমিশন। আর শক্তিশালী এবং কার্যকর নির্বাচন কমিশনের জন্য দরকার প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এবং সুপারিশে একটি নির্বাচন কমিশন গঠন করা। আমরা দেখতে পাচ্ছি যে এখনো সরকার সেদিকে উদ্যোগ গ্রহণ করছে না। আমরা আহ্বান জানাই যে একটি শক্তিশালী কার্যকর নির্বাচন কমিশনের লক্ষ্যে এখনই বিএনপি সহ প্রধান প্রধান রাজনৈতিক দলের সাথে সরকার আলোচনায় বসুক। নইলে যদি গত 5 জানুয়ারির মতোই আরেকটি নির্বাচনী নাটক মঞ্চস্থ হয়, তাহলে সেই ধরনের নির্বাচনের তো মানুষ যেখানে ভোট দিতে পারবে না, সেই ধরনের নির্বাচনের প্রয়োজন নেই, ও তো ডিক্লারেশন দিলেই হয়ে যায়। অতএব যদি সরকার মনে করে যে গণতন্ত্রকে এবং ভোটের অধিকারকে পুনরুদ্ধার করবার জন্য একটি কার্যকর নির্বাচন, তাহলে তার আগে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করা প্রয়োজন। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি জানেন যে নির্বাচন কমিশন গঠন করার জন্য একটি সার্চ কমিটির বিধান রয়েছে। সেই সার্চ কমিটিতে আসলে আপিল বিভাগের বিচারক সহ অডিটর অ্যান্ড কন্ট্রোল জেনারেল সহ সাংবিধানিক পদে ন্যস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এর দায়িত্বে থাকবেন এবং মহামান্য রাষ্ট্রপতি সেটি আসলে পরে নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানাবেন। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও তার পরামর্শ করতে হবে, যে পরামর্শ আমরা কেউ জানবো না। সেই ক্ষেত্রে কি আমরা তার প্রতি আস্থা রাখা বা সার্চ কমিটির প্রতি আমাদের আস্থা রাখা উচিত বলে আপনি মনে করেন কিনা? দেখুন, আপনার মনে থাকবার কথা, এই কাজী রকিব কমিশন গঠনের আগে কিন্তু মহামান্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নেতৃত্বেও একটি সার্চ কমিটি হয়েছিল এবং সেই সার্চ কমিটি মহামান্য রাষ্ট্রপতির সাথে
তখনকার বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া কিন্তু সাক্ষাৎ করে বলেছিলেন যে আমার সুপারিশ নেওয়া হলে আমি সর্বত সহযোগিতা করব এবং আমি সুপারিশ করব, কিন্তু বাস্তবে দেখা গেছে যে সুপারিশ নেওয়া ছাড়াই রকিব কমিশন গঠন হয়ে গেছে। এইখানে একটু অ্যাডভোকেট আহমেদ আজম খান এখানে একটু ব্যত্যয় ঘটলো কিনা, যে মাননীয় বা মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেই সময় মাননীয় বিরোধী দলের নেত্রী বেগম জিয়াকে সুপারিশ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু কোনো সুপারিশ আসলে বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি। সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিটিতে এই বিএনপি এত অনড় ছিল, নির্বাচন কমিশন প্রসঙ্গে আলাদা করে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে একরকম অস্বীকৃতি জানিয়েছিল বিএনপি। আমার মনে হয় তথ্যটা ভুল, কারণ মহামান্য রাষ্ট্রপতি তখন বিরোধী দলীয় নেতার কাছে সুপারিশ চেয়েছিলেন, কিন্তু সুপারিশ করবার আগেই কিন্তু তারা নির্বাচন কমিশন গঠন করে ফেলেছিলেন। কাজেই আমি মনে করি এবার যে সার্চ কমিটি যদি হয় হবে কিনা, এইটি কি ব্যাপারটা এরকম দাঁড়ালো যে বেগম জিয়ার পক্ষ থেকে আসলে কোনো সুপারিশ দেওয়া হয়নি? কারণ যখন জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বেগম জিয়া, তার কিছুদিন পরে নির্বাচন কমিশন গঠন করা হলো। সেটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, আপনি একজন সিনিয়র আইনজীবী, আপনি জানেন। কিন্তু তার মধ্যে অনেক কিছুদিন পেরিয়ে গেলেও বিএনপির পক্ষ থেকে আসলে কোনো সুপারিশ দেওয়া হয়নি। এক ধরনের দুতিয়ালি মিডিয়ার পক্ষ থেকে করা হয়েছিল, আমার স্পষ্ট মনে আছে। আমার মনে হয় কথাটা সত্য নয়। যে সুপারিশ মালা চাওয়া না, সুপারিশ মালা নেওয়া হয়নি। সুপারিশ মালা নেয়ার আগেই তারা তাদের ইচ্ছে মতো নির্বাচন কমিশন গঠন করে ফেলেছেন, এবং এবারও যদি বিএনপির সুপারিশ না নিয়ে তারা নিজেরাই একটি নির্বাচন কমিশন, ওই একটা ছোট জগন্নাথ সার্চ কমিটি করে যদি একটা নির্বাচন কমিশন তাদের অনুগত করেন, এবং সেই অনুগত নির্বাচন কমিশন দিয়ে যদি আগামী নির্বাচনটা হয়, এবং সেটাও 5 জানুয়ারির মতো একটি বিপর্যয়ের এবং গণতন্ত্র নির্বাচন ছাড়া। আপনি এটি মনে করেন কিনা যে এই সংলাপ বা আলোচনা, পারস্পরিক কথাবার্তার দাবির পাশাপাশি আপনারা যদি আপনাদের সুপারিশে কি ধরনের লোক থাকবে বা কে কে থাকবে সেই নামগুলি আর কাছে না হলেও মহামান্য রাষ্ট্রপতির কাছে দিয়ে দেন, সেটি একটু এগিয়ে থাকবে কিনা? আপনারা কিন্তু আসলে সুপারিশ কখনো এখন পর্যন্ত করেন নাই, সেটি দিন থাকার জন্য না হোক, কিন্তু আপনি তো সুপারিশ করে নামগুলি দিতে পারেন। আপনি চমৎকার কথা বলেছেন। সেজন্য কিন্তু রাষ্ট্রপতির বিএনপিকে আহ্বান করতে হবে এবং বিএনপির সাথে আলোচনায় বসতে হবে। মহামান্য রাষ্ট্রপতি যদি বিএনপিকে সুপারিশমালা দেবার জন্য আহ্বান করেন এবং বিএনপির সাথে আলোচনা করেন, তখন সুপারিশমালা দেয়া যায়। তার আগে তো উপযাচক হয়ে আমরা কোনো সুপারিশ দিতে পারি না, এবং সে সুপারিশ গ্রহণযোগ্যও হবে না। রাষ্ট্রপতি যেহেতু সব মানুষেরই, সবারই রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির সাথে বিএনপি দেখা করে তার সুপারিশ দিতে পারে কিনা, মানে রাষ্ট্রপতি আহ্বান জানাবেন বিএনপিকে, তারপরে বিএনপি যাবে কি যাবে না, সে সময় বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারে এবং দিতে পারে কিনা, সেটি কোনো সুযোগ রয়েছে কিনা? দেখুন বিএনপি রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন, কিন্তু একটি কার্যকর নির্বাচন কমিশনের জন্য যে সুপারিশ, সেই সুপারিশ রাষ্ট্রপতির কাছে দিতে হলে রাষ্ট্রপতিকে অবশ্যই বিএনপিকে আহ্বান করতে হবে। বিএনপি যদি সৌজন্য সাক্ষাতে একটি সুপারিশমালা রাষ্ট্রপতির হাতে দিয়ে এলেন, সেটা কিন্তু কার্যকর হবে না, এবং সেটা যদি ওই সার্চ কমিটি কগনিজেন্সে না নেন, তাহলে কিন্তু বলার কিছু। আমি যদি আবারও একটু অতীতে ফিরে যাই, জিল্লুর রহমান যখন আহ্বান জানিয়েছিলেন বিএনপিকে যে আপনারা সুপারিশ নিয়ে আসেন, তখন বেগম জিয়া মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাথে দেখা করে বলেছেন সুপারিশ নয়, আমরা আপনি ডেকেছেন সেজন্য দেখা করতে এসেছি, নির্বাচন কমিশন নিয়ে আমাদের এই মুহূর্তে কোনো সুপারিশ নাই। সেক্ষেত্রে তো রাষ্ট্রপতির আহ্বানে আসলে বিএনপি সাড়া দেন নাই, এইবার সাড়া দিবেন, এর যুক্তি কোথায় আসলে? দেখুন, ওই সময়ও সাড়া দিয়েছেন, কারণ যে ম্যাডাম খালেদা জিয়া যে কথাটা বলেছেন, মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করার অর্থই হলো নির্বাচন কমিশন গঠনে সাড়া দেয়া, কারণ ওই নির্বাচন কমিশন নিয়েই মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা হয়েছিল। সঙ্গে করে কোনো নাম নিয়ে যান নাই। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি ভালো জানবেন, তিনি কোনো নাম নিয়ে যান নাই আসলে। যদি বেগম জিয়া কোনো নাম নিয়ে যান না, আপনি বুঝতে চেষ্টা করুন, যদি ওই সংলাপটি মহামান্য রাষ্ট্রপতির সাথে কার্যকর সংলাপ হতো,
তাহলে কিন্তু পরবর্তী সময়ে তালিকা দেওয়াটা কোনো সমস্যা ছিল না। নিশ্চয়ই ওই সময় মহামান্য রাষ্ট্রপতি সেই ধরনের কোনো আশ্বাস দিতে পারেন নাই, যে কারণেই পরবর্তী সময়ে তালিকা দেওয়া হয়নি। আমি আরেকটু এগিয়ে যেতে চাই যে ওই সময় থেকে এখন অনেক দিন পেরিয়ে গেছে, সময়ের সাথে সাথে রাজনীতির পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে। এখন যদি মহামান্য রাষ্ট্রপতি বিএনপিকে ডাকে, তখনকার আলোচনা আর এখনকার আলোচনা এক নাও হতে পারে। গতকালকের দিন গতকালকে এবং আজকের দিন আজকে, আমরাও নতুন দিনের প্রত্যাশা থাকলাম। এডভোকেট আহমেদ আজম খান, আপনাকে অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। কোচিং সেন্টার শিক্ষক সহ যারা প্রশ্ন ফাঁসে জড়িত তাদের তালিকা করে নজরদারি করা হচ্ছে, ছাড় পাবে না কেউ, এই হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সচিবালয়ে এক সভায় মন্ত্রী এই হুঁশিয়ারি দেন। শিক্ষামন্ত্রী জানান, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় প্রশ্ন ফাঁস অনেকাংশে রোধ করা গেছে। নকল ও ভুল প্রশ্নপত্র তৈরি করে যারা আয় করেছে তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সংখ্যা নেই বলেও আশ্বস্ত করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী এটাকে অন্যান্য পরীক্ষার পাশ ফেলের সাথে তুলনা করে বিভ্রান্তি না ছড়ানোর পরামর্শ দেন। নিশ্চিত হয়ে যান যে প্রশ্ন আউট করার কোনোই সম্ভাবনা নাই, এবং করলে পরে যারা করতে পারতেন তারা কেউ এখন আর নজরদারির বাইরে নাই। শিক্ষকদের মধ্যেও এই ধরনের কিছু লোক ঢুকে পড়তেছেন যারা শিক্ষকদেরকে মানে সম্মান নষ্ট করে দিচ্ছেন। তাদেরকেও চিহ্নিত করা হয়েছে, ধরা হয়েছে। এর সাথে যারা কোচিং সেন্টার জড়িত তারা নজরদারির মধ্যে আছেন, এবং তাদেরকেও সেই দিন আরো ভালো করে নজরদারিতে রাখা হবে আগে থেকে, এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন ফাঁস এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন অধ্যাপক হুসাইন কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের, এবং আইবিএ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাসনাত আলী আছেন আমাদের সঙ্গে। অধ্যাপক হুসাইন কবির, বিগত বছরগুলিতে প্রশ্ন ফাঁস একটি বেধির মতো হয়ে উঠেছে। শিক্ষামন্ত্রী যদিও বলছেন যে আইনি যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের মাধ্যমে সেটি আসলে বন্ধ করা গেছে, আপনি কি মনে করেন সেটি আসলে সত্যি বন্ধ করা গেছে কিনা? অধ্যাপক হুসাইন কবির। মন্ত্রী মহোদয় যে কথা বলেছেন সেটির আমরা বাস্তবায়ন দেখতে চাই, আমরা আশ্বস্ত হতে চাই। প্রশ্নপত্র ফাঁস হওয়ার যে বিষয়টি সেটি আসলে খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক। যদি এটিকে যথাযথভাবে প্রতিরোধ করতে হয়, আইনি ব্যবস্থার পাশাপাশি শিক্ষকদের যারা এই প্রশ্নের সাথে যুক্ত তাদের নৈতিক যে বিষয়টি সেটির উপর গুরুত্ব দিতে হবে। প্রশ্নপত্র প্রণয়ন থেকে প্রশ্নপত্র মুদ্রণ, সার্বিক কর্মে সেখানে আমার মনে হয় যে সেখানে শিক্ষকদের যুক্ত থাকা উচিত। কোনো অবস্থাতেই সেখানে কোনো কর্মকর্তা, পিয়ন কোনো অবস্থাতেই যুক্ত থাকা উচিত নয়। এমনকি প্রশ্নপত্র যেদিন মুদ্রণ হবে সেই মুদ্রণ প্রক্রিয়ায় যেই কক্ষে মুদ্রণ হবে বা যেখানেই মুদ্রণ হবে সেখানে কোনো অবস্থাতেই ইলেকট্রনিক ডিভাইস, স্মার্টফোন বা এই জাতীয় যে কোনো ডিভাইস, সেটা হতে পারে কলমেও আজকাল ক্যামেরা সেট থাকে, এই সমস্ত সকল কিছু একদমই নিষিদ্ধ করতে হবে, এবং কোনো অবস্থাতেই সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সেখানে প্রবেশ করতে যাতে না পারে সেই উদ্যোগ নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেই শিক্ষকরা এই প্রশ্ন প্রণয়নের সাথে যুক্ত থাকবেন, মুদ্রণের সাথে যুক্ত থাকবেন, তাদের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, তাদের নৈতিকতার বিষয়টিকেও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে বলে আমি মনে করি। অধ্যাপক ডক্টর হাসনাত আলী, অধ্যাপক হুসাইন কবির সঠিকভাবেই আসলে নৈতিকতার উপর জোর দিয়েছেন, শিক্ষকদের কথা বলেছেন, কিন্তু আমরা খুব কৌতূহল নিয়ে দেখছি অভিভাবকরা সেই ফাঁস হওয়া প্রশ্ন কিনে এনে তাদের সন্তানদের পরীক্ষা দিতে সাহায্য করছেন, বা অনেক সময় সন্তানদেরকে সেই ফাঁস হওয়া প্রশ্ন কেনার জন্য অর্থ দিচ্ছেন। সেইটিকে আপনি আসলে কিভাবে দেখেন? আমরা কিন্তু দেখেছি যে বড় ক্লাসগুলিতে তো বটেই, বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা তো বটেই, পিএসসি জেএসসির মতো পরীক্ষাতেও প্রশ্ন ফাঁস হয়েছে, এবং অভিভাবকরা প্রশ্ন কিনে এনে তাদের সন্তানদের সেইটি সরবরাহ করেছেন। ডক্টর হাসনাত আলী, আপনি এইটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ খালেদ। এটা তো সত্যি দুঃখজনক একটি ঘটনা, এবং আমাদের গোটা শিক্ষা ব্যবস্থার জন্য এটি খারাপ একটি নজির এবং দৃষ্টান্ত স্থাপন করেছে। আর আপনার গত সময় যদি আমরা গত কিছুদিন আগের ইতিহাস যদি আমরা চিন্তা করি, তো শুধুমাত্র পিএসসি এবং জেএসসি নয়, গতবার কিন্তু মেডিকেল কলেজের প্রশ্ন ফাঁসের বিষয়টিও একটি বড় ধরনের গুজব ছিল,
এবং তারপরে ইভেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নেরও কিন্তু গুজব ছিল। পাশাপাশি অভিভাবকদেরকে দোষ দিয়ে তো লাভ নাই, কারণ অভিভাবকরা কিন্তু সঙ্গত কারণেই চান তার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করুক, ভালো ফলাফল করুক, এবং তারা সেই ভালো ফলাফলের প্রত্যাশায় যখন দেখে যে প্রশ্নটি কিনতে পাওয়া যায় তখন কিন্তু তারা প্রশ্নটা কিনতে বলতে একরকম বাধ্যই হয় তারা আর কি। তবে সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী যে কথা, স্যার আপনি কি অভিভাবকদের এইটা দোষ দিতে চান না যে তারা এটা ভালো শিক্ষার নামে যে নৈতিকতার একটি স্খলন, এত বড় অবক্ষয়কে তারা সমর্থন করেন, তারা প্রশ্নটি কিনে এনে তার সন্তানকে দিচ্ছেন, সেটি তার জন্য, তার সন্তানের জন্য যে ক্ষতিকর হয় এটিও যে উনি বুঝতে পারেন না, এটি খুবই দুর্ভাগ্যজনক কিনা? না না, এটা 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 অভিভাবকদেরকে ওইভাবে ঢালাভাবে দোষ দেওয়ার কিন্তু সুযোগ নেই, কারণ অভিভাবকরা তো বাধ্য হচ্ছেন আজকে এই নৈতিক অবক্ষয়ের সাথে যারা জড়িত, যে সমস্ত শিক্ষক, যে সমস্ত প্রশ্নপত্র প্রণয়নের যারা কর্তা ব্যক্তি জড়িত, তারা যখন এই প্রশ্নটি দিচ্ছেন তখন কিন্তু অভিভাবক হিসেবে অভিভাবকরা সমর্থন করছেন না, কিন্তু তারা বলতে চায় যে এই অবক্ষয়ের সাথে তারা গা না ভাসিয়ে কিন্তু পাচ্ছেন না থাকতে আর কি। কারণ তারা তো সমাজেরই একজন মানুষ, সমাজ যখন টোটাল পছন্দ ধরে, সমাজে যখন একটি জায়গায় যখন আগুন লাগে তখন কিন্তু তার উত্তাপটা কিন্তু অভিভাবকদেরকেও সরায়। স্যার উত্তাপ লাগতে পারে স্যার, আমি সরাসরি এই প্রশ্নটি করতে চাই, আপনি আপনার সন্তানকে বাজার থেকে প্রশ্ন কিনে এনে দিবেন কিনা? না, তা তো প্রশ্নই আসে না, না দেওয়ার প্রশ্নই আসে না। স্যার কেন আপনি মনে করছেন যে আপনার নৈতিক অবস্থানে একজন সাধারণ অভিভাবক থাকবেন না? কেন স্যার আপনার নৈতিক অবস্থানটিকে আপনি এক জায়গায় রাখছেন, সাধারণ অভিভাবকদের নৈতিক অবস্থান আরেক জায়গায় রাখছেন? না, রাখছি এই কারণে যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি, আমি জানি যে এই কাজটি একটি গর্হিত কাজ, এবং আমি কোনোভাবেই চাই না যে বাজার থেকে একটি কেনা কোশ্চিন নিয়ে এসে আমার মেয়ে ভালো রেজাল্ট করুক বা আমার সন্তান ভালো রেজাল্ট করুক। কিন্তু যে ব্যক্তিটি গ্রামে বসবাস করে, সাধারণ শিক্ষিত একজন মানুষ, সে কিন্তু এই নৈতিকতার জায়গায় কিন্তু নাই। সে কিন্তু এই প্রতিযোগিতায় চাইবে যে তার সন্তানটি ওই কেনা কোশ্চিনটা হলেও মেডিকেলে ডাক্তার হোক, বা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষায় শিক্ষিত হোক, বা পিএসসিতে একটি চাকরি পাক, বা সে মেধা তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করুক। সেই অসম প্রতিযোগিতা কিন্তু তার মধ্যে আসে। কিন্তু যেহেতু আমি একজন শিক্ষিত ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষিত বুঝি, আমি যেহেতু ভালো মন্দ আমার নৈতিকতার বোধ থেকে যে আমি বিচার করতে জানি, এই জন্য কিন্তু আমি কখনোই চাইবো না যে এই বিষয়টি এইভাবে কিন্তু হোক। অতএব এটাকে ওইভাবে না দেখে শিক্ষামন্ত্রী মহোদয় যে কথাটি বলছেন আমি সেখানে অ্যাড্রেস করতে চাই, যে যেহেতু এই সমস্ত ব্যক্তিগুলা নজরদারিতে আছেন, নজরদারি নয়, তাদেরকে এখনই আইনের আওতায় আনতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অতীতে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, অনৈতিক কাজের সাথে তারা অভিযুক্ত হয়েছে, তাদের কিন্তু দৃষ্টান্তমূলক বিচার হতে কিন্তু আমরা দেখিনি। এই বিচার না হওয়ার সংস্কৃতির কারণেই কিন্তু আজকে এই সমস্ত অনৈতিক কাজে যারা জড়িত তারা কিন্তু আজকে অন্যরা কিন্তু উৎসাহিত হচ্ছে, এবং অভিভাবকরাই সেই অনৈতিক কাজে কিন্তু গা ভেসে দিচ্ছে। ডক্টর হাসনাত আলী, আপনাকে ধন্যবাদ। আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আপনাদের কাছে যখন ফিরে আসবো তখন অধ্যাপক হুসাইন কবিরের কাছেই জানতে চাইবো যে 2015-র যে টিআইবির একটি গবেষণায় দেখা যাচ্ছে 4 বছরে 4টি পাবলিক পরীক্ষায় 63টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, এবং অনেকেই বলছেন এর মধ্যে এর সঙ্গে সরকারি বেসরকারি কর্মকর্তা, আপনি যেরকম বলছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সহ শিক্ষকদের কেউ কেউ জড়িত থাকতে পারেন, জড়িত থাকেন। এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন? আমি প্রশ্নটিকে আরেকটু ইলাবোরেট করতে চাই, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে নতুন কোনো আইন প্রণয়ন করা প্রয়োজন বলে আপনি মনে করেন কিনা, সেই বিষয়টি আপনার সাথে একটু জানতে চাইব, কাছে একটু জানতে চাইব। অধ্যাপক হুসাইন কবির, অধ্যাপক ডক্টর হাসনাত আলী, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। অধ্যাপক হুসাইন কবির, শিক্ষকদের সম্পর্ক সংশ্লিষ্টতার প্রসঙ্গে একটু জানতে চাইছিলাম আপনার কাছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আমি অন্তত জানি যে আমার বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন পাশের বিষয়টি যে আজ পর্যন্ত ঘটেনি, এর সাথে শিক্ষকদের সংশ্লিষ্টতা থাকার আমি কোনো এই ধরনের কোনো অভিজ্ঞতা আমাদের নেই। তবে যেই অভিযোগটি এসছে গবেষণা থেকে, সেই ধরনের যদি অভিযোগ থেকে থাকে তাহলে এটি এর সাথে যারা যুক্ত আছে তারা আসলে ভয়াবহ অপরাধের সাথে যুক্ত। একটি জাতিকে ক্ষতিগ্রস্ত করা, একটি জাতিকে আসলে হত্যা করার শামিল এই কাজটি। এই ক্ষেত্রে আপনি আইনের প্রয়োগের কথা বলছেন, অবশ্যই যথাযথ আইন করা উচিত এবং শাস্তির বিধান থাকা উচিত, আইনের প্রয়োগটাও হওয়া উচিত, এবং সেই ক্ষেত্রে যারা এইসব অপরাধের সাথে যুক্ত তারা যাতে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনোভাবে বেরিয়ে যেতে না পারে, তাদের যথাযথভাবে বিচারের মুখোমুখি করা উচিত বলে আমি মনে করি। ডক্টর হাসনাত আলী, আপনি কি মনে করছেন এই প্রসঙ্গে? শেষ দুটি বাক্য শুনতে পারবো আপনার কাছে? না, এটা তো নিঃসন্দেহে স্যার যেটা বলেছেন
স্যার যেটা বলেছেন সেটি শুধু বিচার নয়, দৃষ্টান্তমূলক বিচার দিতে হবে। এবং আমি মনে করি যে দেশের যে সর্বোচ্চ শাস্তি যেটা আছে, একটি জাতিকে ধ্বংস করার জন্য যারা এই ভয়াবহ ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এবং স্পিডি ট্রায়ালে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থার মধ্য দিয়ে এই ভয়াবহ ব্যক্তিটাকে দেশ থেকে মূলোৎপাটন করতে হবে। ডক্টর হাসান আলী, অধ্যাপক হোসেন কবির, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিট স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।